মায়াপুর গ্রামের পাশে এক বিশাল বড় বন ছিল। সেই বনে অনেক পশু পাখি বসবাস করত। আর তাদের সাথে টুনি নামে এক ছোট্ট মেয়ে তার মা মিনুর সাথে বাস করত। বনের সব পশু পাখিরা সুখে শান্তিতে মিলেমিশেই তাদের দিন কাটাচ্ছিল। কিন্তু তাদের এই সুখের দিন বেশি দীর্ঘস্থায়ী হয় না। সেই সুখের বনে এক দুঃখের ছায়া নেমে আসে। সেই বনে এক দানব ঈগল পাখি ঢুকে যায়। তারপর আজ মনে হয় আমার একটু বেশি খিদে পেয়েছে। খিদের যন্ত্রণায় তো আমার মাথা ঘুরছে। 6-7টা পাখি না খেলে বুঝি আমার খিদেই মিটবে না। যাই যাই, বনের গভীরে যাই। সেখানে অনেক পাখির বসবাস আছে। গপ গপ করে কয়েকটা পাখি পেটে চালান দিয়ে আসি। এ কথা বলে দানব ঈগল তার বিশাল দেহ নিয়ে বনের গভীরে পাখি শিকার করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এইদিকে ছোট্ট মেয়ে টুনি তার খেলার সাথে শালু কুহুর সাথে তার বাড়ির উঠোনে বসে খেলছিল। এমন সময় সেখানে টুনির মা মিনু টুনটুনি আসে আর টুনিকে বলে, টুনি মা, আমি বাইরে থেকে শুনে এলাম বনের মধ্যে নাকি এক দানব ঈগল ঢুকে পড়েছে, আর বনের যে পাখিকে সামনে পাচ্ছে তাকে কপ করে গিলে খাচ্ছে। আমি বেশ কিছুক্ষণের জন্য একটা কাজে আবার বাইরে যাব, তাই তোরা এই উঠোনে না খেলে ঘরের ভিতরে গিয়ে খেল। কখন কোন দিক দিয়ে ওই দানব ঈগল এসে পড়ে বলা তো যায় না, তাই না? ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে বাইরে যাও, আমরা ঘরের ভিতর গিয়ে খেলবো। তুমি কোনো চিন্তা করো না মা, ওই দুষ্ট দানব ঈগল আমাদের কিছুই করতে পারবে না। না রে শালু, আমরা অনেক সাহসী, তাই না বল? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমি যাই। ও হ্যাঁ, অবশ্যই কিন্তু দরজা লাগিয়ে দিবি। কেউ যদি তোদের ডাকে তাহলে আগে তার পরিচয় শুনতে চাইবি, বুঝতে পেরেছিস? উফ মা, ঠিক আছে ঠিক আছে, যাও তো তুমি এখন। এই চল কুহু শালু, চল তো আমরা ঘরে গিয়ে খেলি। একদম দরজা বন্ধ করে খেলবো, কেউ ডাকলেও শুনবো না, ঠিক আছে? এ কথা বলে টুনি তার খেলার সাথে শালু আর কুহুকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আর তা দেখে মিনু টুনটুনি নিশ্চিন্ত মনে বাইরে চলে যায়। এইদিকে মিনু টুনটুনি ও টুনির সব ঘটনা দানব ঈগল গাছের আড়াল থেকে দেখে ফেলে। দানব ঈগল কখন যে তাদের সব ঘটনা এসে দেখছিল, মিনু টুনটুনি আর টুনি এবং তার খেলার সাথীরা কেউ টেরই পায়নি। দানব ঈগল এই ঘটনা দেখে মনে মনে হাসতে হাসতে বলে, পেয়ে গেছি, আমার শিকার পেয়ে গেছি। আজ ওই ছোট্ট ছোট্ট পাখির ছানারাই হবে আমার খাবার। যাই, ওদের ভুলিয়ে ভালিয়ে ঘর থেকে বাইরে বের করে আনি। দরজা ভাঙতে গেলে তো বনের অন্য পাখিরা টের পেয়ে যাবে আর ঝামেলা বাড়বে। আমার খিদের সময় আমি কোনো ঝামেলা বাড়াতে চাচ্ছি না। এ কথা বলে দানব ঈগল টুনির ঘরের সামনে যায় আর দরজা ধাক্কাতে থাকে। দরজা ধাক্কানোর শব্দ শুনে শালু টুনিকে বলে, টুনি দেখ দেখ, কে যেন ঘরের দরজা ধাক্কা দিচ্ছে, আমি যাই দরজাটা খুলে দেই। এ কথা বলে শালু খেলা থেকে উঠে দাঁড়ায় আর দরজার দিকে যায় দরজা খুলতে। সেই সময় টুনি শালুর হাত টেনে ধরে শালুকে বলে, যাস না শালু, যাস না, মা কি বলে গেছে ভুলে গেছিস? থাম, আমি আগে জিজ্ঞেস করি কে দরজায় ধাক্কা দিচ্ছে। এ কথা বলে টুনি শালুর হাত ছেড়ে দিয়ে চিৎকার করে বলতে থাকে, কে কে দরজায় ধাক্কা দিচ্ছ? আগে তোমার পরিচয় বলো, তা না হলে আমি কিছুতেই দরজা খুলবো না। আমি তোমার বাবার বন্ধু, তুমি আমাকে চিনবে না। দরজা খোলো মামুনি, তোমার বাবা শুনেছি মারা গেছে। তখন আমি তোমার বাবাকে দেখতে আসতে পারিনি, তাই এখন ভাবলাম তোমার বাবা যেহেতু নেই, তাই তোমরা কি অবস্থায় আছো তাই একটু দেখে আসি, তাই এলাম। দরজাটা খোলো মামুনি। তুমি যদি সত্যি আমার বাবার বন্ধু হও
তবে একটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি দরজা খুলে দিব। বলো, দিবে আমার প্রশ্নের উত্তর? আচ্ছা বলো, অবশ্যই আমি তোমার প্রশ্নের উত্তর দিব, তবে দেরি করো না মা, আমার অনেক তাড়া আছে। আচ্ছা আচ্ছা, বলো তো কাকু, 2 যোগ 2 কত হয়? টুনির এই প্রশ্ন শুনে ঈগল মনে মনে ভাবে, আরে এ কোন ঝামেলার মধ্যে এসে পড়লাম আমি? খেতে এসেছিলাম পাখির ছানা, আর এই ছানারা আমাকে পড়াশোনা শেখাচ্ছে। আমি তো কোনোদিন পড়াশোনা করিনি, এখন এই ছানাকে আমি কি উত্তর দিব? এ কথা ভেবে দানব ঈগল টুনিকে বলে, আসলে মামুনি, আমি তো কোনোদিনও স্কুলে যাইনি, তাই আমি এসব প্রশ্নের উত্তর দিতে পারবো না। তুমি অন্য প্রশ্ন করো। এ মা, তুমি এত সহজ প্রশ্নের উত্তর জানো না? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার পা এই দরজার ফুটো দিয়ে ঢুকিয়ে দাও তো, আমি দেখি তুমি সত্যি সত্যি আমার বাবার বন্ধু কিনা। টুনির কথা শুনে ঈগল ঘরের দরজার ফুটো দিয়ে পা ঢুকিয়ে দেয়। আর ঈগলের অমন দানবীয় বড় বড় নখওয়ালা পা দেখে টুনি বুঝে যায় এই কিছুতেই তার বাবার বন্ধু হতে পারে না। টুনি তখন শালুকে বলে, দেখেছিস শালু, এ কিছুতেই একটা সাধারণ পাখির পা হতে পারে না, নিশ্চয়ই কোনো দানব পাখি এসেছে। আমাদের কিছুতেই বাইরে বের হওয়া উচিত নয় এখন। শালুকে এ কথা বলে টুনি দানব ঈগলকে চেঁচিয়ে বলে, আমি বুঝতে পেরেছি, তুমি কিছুতেই আমার বাবার বন্ধু হতে পারো না। তুমি নিশ্চয়ই সেই দানব পাখি যে বনের পাখিদের ধরে ধরে খায়। চলে যাও বলছি এখান থেকে, চলে যাও, আমরা কিছুতেই দরজা খুলবো না। টুনির এই কথা শুনে ঈগল ভীষণ রেগে যায় আর চেঁচিয়ে বলে ওঠে, হয়েছে, অনেক ধৈর্য ধরেছি, আর না। এখানে দাঁড়িয়ে থেকে আমার ক্ষুধা দ্বিগুণ বেড়ে গেছে। আজ তোদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোদের গিলে খেয়ে তবে এখান থেকে যাব। হা 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 হা। এ কথা বলে ঈগল গায়ের শক্তি দিয়ে দরজায় ধাক্কা মারতে থাকে। এইদিকে ঘরের মধ্যে টুনি, শালু, কুহু ভয় পেয়ে যায়। টুনি একটা আলমারির মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে, আর শালু, কুহু খাটের তলায় লুকিয়ে পড়ে। টুনি, শালু, কুহু লুকানোর সাথে সাথে ঈগল দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে আর ঘরের চারিদিকে তাদের খুঁজতে থাকে। খাটের তলায় কুহু আর শালুকে দেখতে পেয়ে ঈগল হাসতে হাসতে বলে, হা 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 হা। আমার হাত থেকে লুকিয়ে কোনো লাভ নেই। আমি তোদের দুজনকে দেখে ফেলেছি। বেরিয়ে আয়, আমি আজ তোদের গিলে খাবো। এ কথা বলে ঈগল খাটের নিচ থেকে কুহু আর শালুকে টেনে হিচড়ে বাহিরে নিয়ে আসে আর বড় এক হাঁ করে তাদের গিলে ফেলে। এইদিকে টুনি আলমারির মধ্যে লুকিয়ে সব ঘটনা দেখতে থাকে। ঈগল ঘরের মধ্যে আর কাউকে না পেয়ে চলে যায়। এইদিকে ঈগল চলে যাওয়ার পর টুনি আলমারি থেকে বেরিয়ে আসে আর বলে, ওই দানব ঈগল আমার খেলার সাথীকে গিলে খেয়েছে। আমি ওই দানব ঈগলের পেট থেকে আমার খেলার সাথীদের বের করে আনবই, যে করেই হোক। দেখি তো ওই দানব ঈগল কোথায় গেল। এই কথা বলে টুনি দানব ঈগলের খোঁজে চলে যায় আর দেখে দানব ঈগল নদীর ধারে বসে থেকে নিজে নিজে বলছে, আহা, অনেক দিন পর আজ পেট পুড়ে খেয়েছি। আজ আমি গভীর এক লম্বা ঘুম দিব। এক ঘুমে 3 দিন পার করে দিব। শান্তি শান্তি। এ কথা বলে দানব ঈগল নদীর পাড়ে ঘুমিয়ে পড়ে আর টুনি তা দেখে বাড়ি থেকে একটা কাঁচি আর সুই সুতো নিয়ে আবার দানব ঈগলের কাছে আসে আর বলে, তুই আমার বন্ধুদের খেয়েছিস? এই দেখ, এই কাঁচি দিয়ে তোর পেট আমি কেটে ফেলবো। এ কথা বলে টুনি ঈগলের পেট কাঁচি দিয়ে কেটে ফেলে
আর শালু কুহুকে বের করে নিয়ে আসে। তারপর টুনি শালু আর কুহুকে বলে, শালু, কুহু, তোরা তাড়াতাড়ি কয়েকটা পাথর আন। আমি এই পাথর ওই ঈগলের পেটে ঢুকিয়ে সেলাই করে দিব। টুনির কথা শুনে শালু আর কুহু কয়েকটা বড় পাথর এনে টুনির হাতে দেয়। আর টুনি বুদ্ধি করে সেই পাথরগুলো ঈগলের পেটে ঢুকিয়ে দেয় আর ঈগলের পেট সেলাই করে দেয়। তারপর তারা ঈগলের তামাশা দেখার জন্য গাছের আড়ালে লুকিয়ে থাকে। আর কিছুক্ষণ পরে ঈগলের ঘুম ভেঙে যায় আর ঈগল বলে, এ কি, আমার পেট এত ভারী ভারী লাগছে কেন? মনে হয় আজ অনেক খেয়ে ফেলেছি। এ কথা বলে ঈগল আর হাঁটতে শুরু করে। কিন্তু পাথরের জন্য ঈগলের শরীর এত ভারী হয়ে গিয়েছিল যে ঈগল টুলতে টুলতে নদীর পাড়ে যায়। আর হঠাৎ করে দানব ঈগল নদীতে পড়ে যায়। নদী থেকে সে আর উঠতে পারে না, কারণ তার পেটে যে অনেক ভারী পাথর ছিল, যার কারণে দানব ঈগল জলের তলায় ডুবে মারা যায়। এইদিকে মিনু টুনটুনি টুনিকে বাড়িতে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে টুনি, কুহু আর শালুর কাছে চলে আসে। তোদের আমি কত খুঁজেছি, তোরা এখানে কি করছিস বলতো? এই নদীর ঘাটে কেউ আসে? মিনু টুনটুনির কথা শুনে শালু মিনু টুনটুনিকে সব ঘটনা বলে। সব শুনে মিনু বলে, আরে বাহ টুনি, তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। তুই তো হলি একটা বুদ্ধিমতী মেয়ে। কেমন বুদ্ধি করে সবাইকে বাঁচিয়ে দিলি। চল চল, এবার তোরা সবাই সহ বাড়ি চল তো। তারপর মিনু সবাইকে নিয়ে বাড়ি চলে যায়। আর টুনির জন্য বড় এক বিপদ কেটে যায়। বনের সবাই আবার সুখে শান্তিতে বসবাস করতে থাকে। রহিমপুর গ্রামের পাশে একটা বন ছিল। সেই বনে অনেক পশু পাখিরা বসবাস করত। বনের পশু পাখিরা মিলেমিশে সুখে শান্তিতে তাদের দিন কাটাচ্ছিল। কিন্তু ওই বনের দক্ষিণ কোণে এক রহস্যকারী লাল মরিচের গাছ ছিল। বন্ধুরা, আজকের এই গল্পের ঘটনা সেই রহস্যকারী লাল মরিচকে ঘিরে। আরে আরে, আমাদের শরীর তো কালচে হয়ে যাচ্ছে। এখন তো রক্ত চাই। আমাদের রক্ত পান করতে হবে। যে করেই হোক আমাদের রক্ত পান করে এই মরিচ গাছকে বাঁচাতেই হবে। তা না হলে আমাদের মালকিন গাছ থেকে ছিঁড়ে ফেলবে। আজ রাতে একটা বনের পাখিকে আমাদের কাছে ডেকে আনবো আর তার মুন্ডু কেটে রক্ত খাবো। এই কথা বলে একটা লাল মরিচ গাছ থেকে খুলে পড়ে আর হেঁটে হেঁটে পাখিরা যেখানে বসবাস করে সেখানে যায়। বনের মধ্যে ঠিক তখন ছিল মধ্যরাত। বনের সব পাখিরাই সবার বাসায় ঘুমিয়েছিল। লাল মরিচ যজ্ঞ কাকের ঘরের দরজার সামনে আসে আর সে বলতে থাকে, আয়, বেরিয়ে আয়, ঘর থেকে বেরিয়ে আয়। তোকে গুপ্তধনের সন্ধান দিতে এসেছি আমি। ঘুম থেকে জেগে ওঠ, জেগে ওঠ। আয়, দরজা খোল। লাল মরিচ যখন যজ্ঞ কাকের দরজার সামনে দাঁড়িয়ে এসব বলে ডাকাডাকি করছিল, লাল মরিচের ডাক শুনে যজ্ঞ কাকের ঘুম ভেঙে যায়। আর দরজা খুলে লাল মরিচকে দেখতে পেয়ে যজ্ঞ কাক ভীষণ ভয় পেয়ে যায় আর সে বলতে থাকে, এ কেমন মরিচ আমার বাড়ির সামনে কিভাবে এলো? এ তো দেখি কথাও বলে আবার। আমাকে দেখে ভয় পেও না। আমি হলাম এক জাদুই মরিচ। আমি তোমার উপকার করতে তোমার কাছে এসেছি। তুমি যদি আমার সাথে এক্ষুনি যাও তবে অনেক ধন সম্পদ পাবে। এক রাতের মধ্যে অনেক ধনী হয়ে যাবে তুমি। এসো, বাড়ি থেকে বেরিয়ে এসো, আমার পিছু পিছু এসো। ভয় করো না। ভেবে দেখো, ভয় করলে তুমি অনেক ধন সম্পদ হারাবে। লাল মরিচের এমন লোভনীয় কথা শুনে যজ্ঞ কাকের মনে অনেক লোভ হয়। লোভে যেন তার চোখ দুটো চকচক করে ওঠে। এরপর যজ্ঞ কাক আর কিছু না ভেবে লাল মরিচের কথায় রাজি হয়ে যায় আর লাল মরিচের পিছু পিছু সে যেতে থাকে। তারপর লাল মরিচ যজ্ঞ কাককে তার গাছের কাছে নিয়ে যায়। গাছের কাছে যাওয়ার পর যজ্ঞ কাক লাল মরিচকে বলে ওঠে,
আমি তো চলেই এলাম তোমার পিছু পিছু লাল মরিচ। কই, এখনো তো তুমি আমাকে কিছু দিচ্ছই না। আমাকে সেই গুপ্তধন কখন দিবে? তাড়াতাড়ি দাও তো, আমার যে এখন আর তর্স হচ্ছে না লাল মরিচ। দাঁড়াও, অত তাড়া কিসের তোমার? তোমাকে যখন বলেছি তোমাকে ধন সম্পদ দিব, তবে দিবই। শোনো, তার আগে আমরা একটা বাজির খেলা খেলি, চলো। তুমি যদি ওই মরিচ গাছের যে মরিচগুলো ধরে আছে সেগুলো সব খেয়ে শেষ করতে পারো, তবে তুমি যত গুপ্তধন চাও আমি তোমাকে তত গুপ্তধন দিব। বলো, রাজি আছো? হা হা হা, এ আবার কোনো ব্যাপার হলো নাকি লাল মরিচ? আমি তো এক্ষুনি এই গাছের সব মরিচগুলো খেয়ে ফেলতে পারবো। তুমি শুধু দেখতে থাকো আর আমি খেতে থাকি। এ কথা বলার সাথে সাথে যজ্ঞ কাক মরিচের গাছ থেকে একটা মরিচ ছেড়ে, আর যে না সেই মরিচে কামড় দেয়, অমনি যজ্ঞ কাক বলে ওঠে, ও বাবা গো, ও মা গো, এই মরিচটা এত ঝাল কেন? আমি এমন ঝাল মরিচ আগে কখনোই খাইনি। আমার মুখ জ্বলে গেল গো, জ্বলে গেল। আমার গলাটা ঝালে পুড়ে যাচ্ছে। লাল মরিচ, আমাকে একটু জল এনে দাও। আমি যে আর মরিচ খেতে পারবো না লাল মরিচ। এ কথা বলতে বলতে যজ্ঞ কাক ঝালের কারণে মাথা ঘুরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর যজ্ঞ কাক মাটিতে পড়ার সাথে সাথে লাল মরিচ বলে ওঠে, এই গাছের সব লাল মরিচরা, তোরা গাছ থেকে নেমে আয়। আমরা আমাদের শিকারকে বশে আনতে পেরেছি। আয় আয়, আজ আমাদের রক্ত খাওয়ার মহা উৎসব শুরু হবে। মালকিন আমাদের উপর মহা খুশি হয়ে যাবে। লাল মরিচের এ কথা বলার সাথে সাথে মরিচের গাছ থেকে অন্য সব মরিচগুলো মাটিতে নেমে আসে, আর সব মরিচগুলো মিলে যজ্ঞ কাকের দেহকে ছিন্ন ভিন্ন করে রক্ত চুষে খেতে থাকে। রক্ত খাওয়ার পর লাল মরিচ বলে ওঠে, আর মাত্র কয়েকদিন, তাহলেই মালকিন আমাদের এই বন্দি দশা থেকে মুক্ত করে দিবে, আর আমাদের রক্ত খাওয়ার প্রয়োজন হবে না। ততদিন পর্যন্ত আমাদের এই বনের পাখিদের লোভ দেখিয়ে এখানে ডেকে এনে রক্ত খেতে হবে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। লাল মরিচের গাছের মরিচদের আবারও রক্তের প্রয়োজন হয়, আর সেই লাল মরিচ রাতের বেলা আবারও পাখিদের এলাকাতে যায়। এবার টুনির বাড়ির দরজায় গিয়ে লাল মরিচ ডাকতে থাকে, ঘরে কি কেউ আছে? দরজা খোলো, আমি তোমার জন্য তোমার ভাগ্য খোলার এক লটারি এনেছি। আর সেই লটারি জিততে পারলেই হবে তুমি গুপ্তধনের মালিক। এসো, আমার ডাকে সাড়া দাও, বেরিয়ে এসো, আমি তোমায় ডাকছি। লাল মরিচের এমন ডাক শুনে টুনি দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। আর লাল মরিচকে দেখে টুনি বলে, একই কাণ্ড, তুমি একটা মরিচ হয়ে কিভাবে কথা বলছো? আর আমাকেই কেন বা ডাকছো শুনি? তোমার লাভের জন্যই আমি তোমাকে ডাকছি গো। চলো, আমার পিছু পিছু চলো। আমার সাথে গেলে তোমারই লাভ হবে। আমার কথা বিশ্বাস করো। এসো এসো, আমার সাথে এসো। লাল মরিচের কথা শুনে টুনি লাল মরিচের পিছু পিছু যেতে থাকে। আর লাল মরিচের গাছের কাছে গিয়ে লাল মরিচ বলে ওঠে, আমাদের ঠিকানায় আমরা পৌঁছে গেছি দুজনে। এখন আমার সাথে তোমাকে একটা বাজি খেলতে হবে। সেই বাজি জিতলেই তুমি হবে এই বনের সব থেকে সুন্দরী রানী পাখি। বলো, তুমি কি রাজি আছো আমার সাথে বাজি খেলতে? ভয় পেও না, আমার উপর বিশ্বাস রাখো। এ কথা বলে লাল মরিচ টুনিকে বাজির কথা খুলে বলে। সব শুনে টুনি মনে মনে ভাবে, শুধুমাত্র মরিচ খাওয়ার বাজি জিতলে আমি রানী পাখি হয়ে যাব? নিশ্চয়ই এই লাল মরিচের মনে কোনো শয়তানি বুদ্ধি আছে। আমাকে নিশ্চয়ই এই মরিচ বিপদের মধ্যে ফেলবে। দেখাচ্ছি মজা। এই টুনিকে এই পুচকে লাল মরিচ বোকা বানাবে? এত সোজা নয়। কি বলি কি উপায় ভাবা যায়? পেয়েছি। মানে আসলে লাল মরিচ, আমি বাজি ধরে তোমার গাছের মরিচগুলো খেতাম, কিন্তু আজ রাতে আমি অনেক খাবার খেয়েছি, তাই তোমার মরিচ কিছুতেই খেতে পারবো না।
আমি কালকে তোমার কাছে আবার আসবো। কাল নিশ্চয় বাজি ধরে তোমার মরিচ খাবো। আজ বাজি ধরতে পারলাম না গো লাল মরিচ। এই কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। আর লালমরিচ মনে মনে ভাবতে থাকে, যাও যাও, কাল তোমাকে আসতেই হবে। যে লোক দেখিয়েছি, না এসে থাকতেই পারবে না। আমরা শুধু পাখিদের লোক দেখিয়ে আনতে পারি, জোর করে রক্ত খেতে পারি না। আর তাই বলে আজ তোমাকে যেতে দিলাম। এদিকে টুনি লালমরিচের রহস্য জানতে বনের গভীরে এক তান্ত্রিকের কাছে যায়। আর তান্ত্রিককে বলে, বাবা বাবা, আপনার কাছে এক সাহায্যের জন্য এসেছি। আপনি আমাকে সাহায্য করুন, বড় বিপদে আছি আমি। এই কথা বলে টুনি তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, তুই কোন মরিচ গাছের কথা বলছিস? আমি বুঝতে পেরেছি। ওই মরিচ গাছে একটা ডাইনি আত্মা বাস করে, আর সেই ডাইনি রক্ত খেয়ে খেয়ে নিজের শক্তি বৃদ্ধি করছে। এক সময় এই বনের সব পাখিকে এই মরিচ গাছের ডাইনি মেরে ফেলবে। তাহলে উপায় কি বাবা? আমি কি করে এই বনের পাখিদের বাঁচাবো? একটা উপায় আছে, আর সেটা হলো একটা ছুরি আছে। আর সেই ছুরি দিয়েই ওই ডাইনিকে মারতে হবে। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, আর সেটা হলো সেই ছুরিটা যে ব্যবহার করবে তার রক্ত দিয়েই সেই ছুরিকে জীবিত করতে হবে। কারণ সেই ছুরি তার রক্ত পান করে জীবিত হয়ে যাবে, নইলে সেই ছুরি কাজ করবে না। বুঝতে পেরেছিস? তুই যদি ওই ডাইনিকে মারতে চাস তবে তোর জীবন বলিদান করতে হবে। ওই খারাপ ডাইনিকে মারতে হলে আমি আমার জীবনও দিতে পারি, তবুও আমি এই বনের পাখিদের কিচ্ছু হতে দিব না। বাবা, আমাকে ছুরিটা দিন। টুনির এই কথা শুনে তান্ত্রিক তার জাদু বলে তার হাতে ছুরিটা নিয়ে আসে আর টুনিকে দিয়ে দেয়। তারপর টুনি সেই ছুরি নিয়ে আবারও সেই মরিচ গাছের কাছে যায় আর বলে, আমি সব জেনে গেছি। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোর মৃত্যুর কারণ হব। নিরীহ পাখিদের আর আমি তোর হাতে মরতে দিব না। টুনির এমন কথা শুনে মরিচ গাছ থেকে একটা ডাইনি বের হয়ে আসে আর সে হাসতে হাসতে বলে, জেনে গেছিস? সব ভালোই হয়েছে। আয় আমার কাছে আয়, এবার আমি তোকে খাবো। আর আমার শক্তি আরো বৃদ্ধি পাবে। আমি হলাম লাল মরিচ ডাইনি। যত রক্ত খেয়ে লাল হব, তত আমার শক্তি বৃদ্ধি পাবে। দেখাচ্ছি মজা, তোর হবে শক্তি বৃদ্ধি। দেখ আমি তোর কি হাল করি। এই কথা বলে টুনি তার হাতে ছুরি দিয়ে ডাইনির গলায় একটা জোরে কোপ দেয়। আর সাথে সাথে ডাইনির মাথা তার শরীর থেকে আলাদা হয়ে যায় আর মাটিতে পড়ে যায়। কিন্তু মাটিতে পড়ে ডাইনির মাথাটার কোনো কিছু হয় না। হঠাৎই ডাইনির মাথাটা ডাইনির শরীরে আবার জোড়া লেগে যায়। এভাবে বেশ কয়েকবার গলা জুড়ে যাওয়ার পর ডাইনি ভীষণ হাসতে থাকে। আমাকে মেরে কোনো লাভ নেই। আমি এত শক্তিবান যে কখনোই মরবো না। ডাইনির কথা শুনে টুনির ছুরিতে জীবনদানের কথাটা মনে পড়ে যায়। আর টুনি বলতে থাকে, দেখ তুই মরিস কিনা, এখন এখানেই তোর মৃত্যু হবে। এই কথা বলে টুনি তার নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর ছুরিটা এরপর জীবন্ত হয়ে যায়। সেই ছুরি দিয়ে টুনি ডাইনির গলা কেটে ফেলে আর ডাইনি সাথে সাথেই সেখানে মারা যায়। আর টুনিও সেখানে মারা যায়। আর পরের দিন সকালবেলা বনের পাখিরা ডাইনি আর টুনির মৃতদেহটাকে এক জায়গায় পড়ে থাকতে দেখে। আহারে, টুনি তার নিজের জীবন দিয়ে এই ডাইনিকে মেরে ফেলেছে। টুনি কত মহান পাখি, নিজের জীবন দিয়ে আমাদের জীবন বাঁচিয়ে দিয়েছে। এভাবেই টুনির মৃত্যুর পর তার এই মহান কাজের কথা বনের চারিদিকে ছড়িয়ে পড়ে আর সবাই মৃত টুনির তার কাজের জন্য প্রশংসা করতে থাকে। আর ডাইনির লোভ থেকে মুক্তি পেয়ে বনের পাখিরা সুখে শান্তিতে নিরাপদে সেখানেই বসবাস করতে থাকে।
আহা, জল জল। মা টিকটিক, টুনটুন, টুকি, কোথায় গেলি রে মা? একটু জল দিয়ে যা আমাকে। জল পিপাসায় গলাটা একদম শুকিয়ে গেছে। হায় ঈশ্বর, তুমি আমাকে এমন অসুস্থ না রেখে একদম তুলে নাও তোমার কাছে। আবার আর এই যন্ত্রণা সহ্য হচ্ছে না। টুনি যখন তার অসুস্থ শরীর নিয়ে বিছানায় এভাবে কাতরাচ্ছিল আর তিন মেয়েকে ডাকছিল, সেই ডাক শুনে জলের গ্লাস হাতে নিয়ে টিং টিং, টুনটুন আর টুকি তার মা টুনির কাছে ছুটে আসে। মা, ও মা, মা গো, তোমার জল পিপাসা পেয়েছে? এই নাও মাম্মি জল এনেছি। একে মা, তোমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। আগের থেকেও তো তোমার শরীরের বেহাল দশা হয়েছে। ওসব কিছু না মা, তোরা আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি এমনিতেই ভালো হয়ে যাব। গরিবের আবার অসুস্থতা কি? যা, তোরা ঘরে গিয়ে পড়তে বস। যা মা। না মা, আজ তোমার এসব কথা কিছুতেই শুনবো না। চলে টিং টিং, টুকি, আমরা কোনো কবিরাজকে ডেকে আনি। মায়ের এমন কষ্ট যে আর সহ্য হচ্ছে না আমার রে। কিন্তু টুটুন, আমরা তো অনেক ছোট, মানে রাস্তাঘাট কিছুই চিনি না, কবিরাজের বাড়ি কোথায় তাও জানি না। কিভাবে মায়ের চিকিৎসা করাবো আমরা? আর যদি বাবা বেঁচে থাকতো তাহলে কত ভালো হতো। কবিরাজের বাড়ি চিনি না তাতে কি হয়েছে, 3 বোন মিলে খুঁজে বের করব। তবুও চোখের সামনে মাকে এভাবে কষ্ট পেতে দিব না। টিং টিং, টুকি, চল এক্ষুনি বেরিয়ে পড়ি। যে করে হোক মায়ের চিকিৎসা করাতেই হবে। টুনির 3 কন্যা মিলে যখন টুনির চিকিৎসা নিয়ে এমন পরামর্শ করছিল, তখন টুনি বলে ওঠে, না রে মা, না, তোরা এই বাড়ি থেকে কোথাও যাবি না। বনের তোরা কিছুই চিনিস না। পথে যদি তোদের কোনো বিপদ হয় তবে কে বাঁচাবে তোদের? আমার জ্বর এমনিতেই ভালো হয়ে যাবে, তোদের কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো বল? টুনির এসব কথা টিং টিং, টুকি, টুনটুন কিছুতেই শোনে না, আর তাদের মায়ের জন্য কবিরাজ আনতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর রাস্তায় হাঁটতে থাকে। কিন্তু আশেপাশে কোনো কবিরাজকে দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়ে তারা। আমি আর কিছুতেই হাঁটতে পারছি না। আর আমরা এত ছোট যে এখন উঠতেও পারি না। যদি উঠতে পারতাম তবে এত কষ্ট করে হাঁটতে হতো না। হায় ঈশ্বর, তুমি আমাদের সাহায্য করো ঈশ্বর। তুমি সাহায্য না করলে যে আমরা আমাদের মাকে কিছুতেই সুস্থ করে তুলতে পারবো না। তবে এভাবে হাল ছাড়লে তো চলবে না। দিন দিন বাইরের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। মা ছাড়া আমাদের দুনিয়ায় আর কেউ নেই রে। 3 কন্যা মিলে যখন এভাবে নিজেদের মধ্যে কথা বলছিল, সেই সময় সেখানে এক হাঁস আসে আর তাদেরকে দেখে বলে, কে গো তোমরা এই বনে একা একা? কি করছো তোমরা এখানে? এখানে কি খেলার জায়গা? জানো না এই বনে কত ভয়ঙ্কর জন্তু আছে? যাও যাও, তাড়াতাড়ি তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও। হাঁসের এমন কথা শুনে টিং টিং কাঁদতে কাঁদতে হাঁসকে বলে, হাঁস মাসি গো, আমরা বড্ড বিপদে পড়ে একা বাড়ি থেকে বেরিয়েছি। বাড়িতে আমাদের মা ভীষণ অসুস্থ, কিন্তু কোথাও কবিরাজকে খুঁজে পাচ্ছি না। হাঁস মাসি, ও হাঁস মাসি, তুমি কি কবিরাজ কোথায় আছে বলতে পারবে? টিং টিং এর এমন মায়াময় কথা শুনে হাঁসের মনে ভীষণ দয়া হয়, আর হাঁস মনে মনে বলে, আহারে ছোট্ট মেয়ে দিনটে কত অসহায়, তারা তাদের মাকে বাঁচানোর জন্য কত কিছু করছে। আমার উচিত তাদের সাহায্য করা। শোনো, তোমাদের আর একা একা কবিরাজকে খুঁজতে হবে না। আমার এক ভালো কবিরাজের সাথে পরিচয় আছে, চলো আমি তোমাদের তার কাছে নিয়ে যাই। নিশ্চয়ই তিনি তোমাদের সাহায্য করবে। এসো আমার সাথে, এসো। হাঁসের এমন কথা শুনে টিং টিং, টুনটুন আর টুকি রাজি হয়ে যায়। তারপর তারা 3 জন মিলে হাঁসের পরিচিত এক কবিরাজের কাছে যায়। কবিরাজ বাবা, ও কবিরাজ বাবা, আমি এই 3 কন্যাকে আপনার কাছে নিয়ে এসেছি। এদের মা অনেক অসুস্থ, আপনি এদের সাহায্য করুন। এই 3 কন্যা যে বড্ড অসহায়। সাহায্য? কি সাহায্য বল বাছারা, তোদের মায়ের কি হয়েছে? অবশ্যই আমি তোদের সাহায্য করব। অসহায়দের সাহায্য করাই তো আমার ধর্ম। কবিরাজের এমন কথা শুনে 3 কন্যা
তাদের মায়ের অসুস্থতার কথা সব খুলে বলে। সব শুনে কবিরাজ বলে, সব শুনে আমি যা বুঝলাম, তোদের মায়ের কোনো সাধারণ জ্বর হয়নি। সঠিক সময়ে চিকিৎসা না করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তবে চিন্তা করিস না, এই জ্বরের চিকিৎসা আমার কাছে আছে। শোন তবে, এই বনের দক্ষিণ কোণে রূপসা নামের একটা নদী আছে। সেই নদীর মাঝেই একটা বড় আপেল গাছ আছে। সেই আপেল যদি আমাকে এনে দিতে পারিস, তবে আমি তোদের মায়ের জ্বরের ঔষধ বানিয়ে দিতে পারবো। পারবো দাদু, পারবো। আমরা সেই আপেল আনতে পারবো। তবু আমার মাকে সুস্থ করার জন্য ওষুধ বানিয়ে দিও তুমি। আপেল তো আমরা আনবো টিং টিং, কিন্তু রূপসা নদী কোথায়? আমরা যে নদীতে যাওয়ার পথও চিনি না। নদীতে যেতে না পারলে আপেল আনবো কি করে বলতো? হাঁস তাদের এমন কথা শুনে বলে, শোনো মেয়েরা, এ নিয়ে তোমরা কোনো চিন্তা করো না। এই বনের কোথায় কোন নদী আছে তা আমার খুব ভালো করেই জানা। এসো, আমি তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাব। হাঁসের এমন কথা শুনে তিন কন্যা ভীষণ খুশি হয়ে যায় আর বলে ওঠে, তুমি খুব ভালো হাঁস মাসি। তুমি না থাকলে আমরা কি যে করতাম। হয়েছে পাগলি মা আমার, চল কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাবে তো। এ কথা বলে হাঁস আর তিন কন্যা রূপসা নদীর উদ্দেশ্যে হাঁটতে থাকে। আর বেশ কিছুক্ষণ পর তারা রূপসা নদীর তীরে এসে পৌঁছায়। কিন্তু রূপসা নদীর পাড়ে এসে নদী এত খরস্রোতা আর এত বড় নদী দেখে টিং টিং বলে, হায় হায়, এত বড় নদী আমরা পার হব কি করে মাসি? আমরা তিন বোন তো এখনো উঠতেই পারি না, নদীর মাঝে যাব কি করে? বোকা মেয়েরা আমার, তোদের এই হাঁস মাসি আছে না, চিন্তা কিসের শুনি। শোন, আমি তো জলেই থাকি সব সময়। সাঁতার কাটা আমার জন্য কোনো ব্যাপারই না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোন, তোরা তিনজন আমার পিঠে উঠে পড়, আমি সাঁতার কেটে তোদের ওই আপেল গাছের কাছে নিয়ে যাব। হাসির এমন কথা শুনে তিন কন্যা ভীষণ খুশি হয় আর তার পিঠে উঠে পড়ে। তারপর হাঁস টুনির তিন কন্যাকে পিঠে নিয়ে নদীর মাঝে আপন মনে গাছের কাছে যায় আর আপেল গাছ থেকে একটা আপেল ছিঁড়ে নিয়ে হাঁসের পিঠে চড়ে আবার নদীর পাড়ে উঠে আসে। তারপর সেই আপেল নিয়ে কবিরাজের কাছে যায়। এই যে কবিরাজ দাদু, তোমার কথা মতো আপেল নিয়ে এসেছি। আপেল দিয়ে তাড়াতাড়ি ঔষধ বানিয়ে দাও। বাড়িতে মা একা একা কতই না কষ্ট পাচ্ছে। দে আপেলটা, আমি আপেলের রস দিয়ে এক্ষুনি তরল কিছু ঔষধ বানিয়ে দিচ্ছি। তারপর কবিরাজ টিংটিং এর হাত থেকে আপেলটা নিয়ে এক জাদুই তরল ঔষধ বানিয়ে দেয় আর টিংটিং এর হাতে সেই ঔষধ দিয়ে দেয়। বোনরা আমার, আমরা মায়ের জন্য ওষুধ পেয়ে গেছি। চল এবার আমরা বাড়ি ফিরে যাই। ও হাঁস মাসি, তোমাকে অনেক ধন্যবাদ গো। তুমি না থাকলে আমরা আমাদের মায়ের জন্য কিছুই করতে পারতাম না, ওষুধও পেতাম না। এভাবে বলিস না রে, যা তোরা তাড়াতাড়ি বাড়িতে ফিরে যা। তোদের মা তোদের জন্য অপেক্ষা করছে, ভালোভাবে যাস কিন্তু। হাঁস মাসি, তোমাকে ছেড়ে কিছুতেই যেতে ইচ্ছে করছে না। চলো না গো, চলো না, আমার সাথে চলো। আমারও যেতে ইচ্ছে করছে না। তোরা এই 2 দিনে আমার নিজের মেয়ে হয়ে গিয়েছিস। শোন, তোদের একা ছাড়তে মন আমার কিছুতেই চাইছে না। উঠে বস আমার পিঠে, আমি তোদের বাড়িতে রেখে আসবো। ইয়ে, হাঁস মাসি আবার আমাদের পিঠে করে নিয়ে যাবে আমাদের বাড়িতে। ইয়ে। এ কথা বলে তিন কন্যা আবার হাঁসের পিঠে উঠে বসে আর হাঁস তাদের নিয়ে বাড়ি ফিরে আসে। তারপর তিন কন্যা মিলে কবিরাজের দেওয়া ঔষধ টুনিকে খাইয়ে দেয় আর টুনি কিছুটা সুস্থ হলে তিন কন্যা তাদের হাঁস মাসির ব্যাপারে সব খুলে বলে। সব শুনে টুনি বলে, হাঁস বোন, তোমার জন্য আমার মেয়েরা আমার জন্য ঔষধ আনতে পেরেছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। শোনো, আমি আর তোমাকে কোথাও যেতে দিব না। আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। সত্যি বলছো তুমি? আমি এখানে থাকবো? আমার ওই পৃথিবীতে কেউ নেই। আমি তোমার মেয়েদের নিজের মেয়ে ভেবে ফেলেছি। আমিও তোমাদের সাথে থাকতে চাই।
এ কথা বলে হাঁস টুনির বাড়িতেই থাকতে রাজি হয়ে যায়। আর টুনি ও তার 3 কন্যা হাঁসকে নিয়ে বেশ সুখে শান্তিতেই বসবাস করতে থাকে। এক বনে টোনা তার বউ টুনি আর মেয়ে টুনটুনকে নিয়ে বাস করত। টোনার একটা পোষা লালি নামে গাভী ছিল। লালি ছিল গর্ভবতী। টোনা বনের একটা কারখানায় কাজ করে তার সংসার চালাতো। কিন্তু একদিন হঠাৎই টুনিদের জীবনে শোকের ছায়া নেমে আসে। টুনি, এই টুনি, বাড়িতে আছিস? বাইরে এসে দেখ কি সর্বনাশ হয়ে গেছে। টুনা দাদা যে আমাদের ছেড়ে চলে গেছে রে টুনি। টুনি, কিরে, বাইরে বেরিয়ে আয়। ঈগলের এমন চিৎকার শুনে টুনি আর টুনটুন ঘর থেকে বাহিরে বেরিয়ে আসে আর দেখে টোনার ক্ষত বিক্ষত রক্তাক্ত শরীর মাটিতে লুটিয়ে পড়ে আছে। এমন দৃশ্য দেখে টুনির মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। টুনি আর টুনটুন দৌড়ে টোনার কাছে যায়। এ কি ঈগল দাদা, টোনার কি হয়েছে? টোনা শরীরে এমন রক্ত কেন? টোনা, এই টোনা, কথা বলো টোনা, টোনা। টুনি বোন, কাঁদিস না রে। টোনা দাদা যে আমাদের ছেড়ে না ফেরা দেশে চলে গেছে রে বোন, আর কোনো দিনও যে ফিরবে না। না, এটা হতে পারে না। ঈগল দাদা, টোনার এমন অবস্থা কি করে হলো বলো তো? কারখানায় কাজ করতে গিয়ে একটা ইলেকট্রনিক মেশিনের তলায় টোনা দাদা চাপা পড়েছিল, আর আমরা কোনো রকমে টোনা দাদাকে উদ্ধার করতে পেরেছি, কিন্তু টোনা দাদাকে জীবিত পাইনি রে। না না, এটা হতে পারে না। বাবা, আমাদের ছেড়ে বাবা যেতে পারে না। বাবা ফিরে এসো বাবা। ও মা, বাবা কি কথা বলতে পারলো না? বাবা, ও বাবা। মারে, তোর বাবা যে আমাদের ছেড়ে না ফেরা দেশে চলে গেছে। তোর বাবা যে আর ফিরে আসবে না রে মা। তোর বাবাকে সারা জীবনের জন্য আমরা হারিয়ে ফেললাম রে মা। আহা টুনি বোন, এবার শান্ত হ। তুই ভেঙে পড়লে তো মেয়েটাকে সামলাতে পারবো না আমরা। এখন চল আগে টোনা দাদার সৎকারটা করে ফেলি, না হলে তো টোনা দাদার কষ্ট বাড়তেই থাকবে। হ্যাঁ চলো ঈগল দাদা, টোনাকে আর কষ্ট পেতে দিব না আমি। ঈশ্বর যদি আমার কপালে এটাই লিখে রাখে তবে তো মানতেই হবে, তাই না? এরপর টুনি চোখের জল মুছে ফেলে আর ঈগলকে নিয়ে টোনার সৎকার করায়। এরপর ঈগল টুনিকে সান্ত্বনা দিয়ে চলে যায়। এদিকে টুনি টোনাকে হারিয়ে ভীষণ ভেঙে পড়ে। ঈশ্বর, তুমি টোনাকে কেড়ে নিলে, এটা তো মেনেই নিলাম আমি, কিন্তু এখন আমাদের কি হবে? টোনা যে এই সংসারের হাল ধরেছিল, কিন্তু এখন আমি মেয়েটাকে বা কি খাওয়াবো, আর গর্ভবতী লালিকে বা কি খাওয়াবো? ঈশ্বর, তুমি আমাকে কোনো উপায় বলে দাও ঈশ্বর। এসব ভেবে কাঁদতে কাঁদতেই সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালবেলা টুনি গোয়াল ঘরে গিয়ে দেখে লালির একটা ছোট্ট ফুটফুটে বাছুর হয়েছে। মা দেখো দেখো, আমাদের লালির কি সুন্দর ফুটফুটে একটা বাছুর হয়েছে। ঈশ্বর, তোমার কেমন লীলা খেলা! টোনা চলে যেতে না যেতে এই লালি বাছুর দিল। এমনিতেই তো আমি কোনো কাজ পেলাম না, এখন আবার লালির বাছুর হলো। এখন চারটা পেটের খাবার আমি কি করে জোগাবো ঈশ্বর? আরে মালকিন, তুমি অযথাই চিন্তা করছো, বুঝেছো? শোনো, আমি তো এখন বাছুর দিলাম, আর এখন থেকে তো আমি প্রতিদিনই দুধ দিতে পারবো। তুমি আমার দুধ বাজারে বিক্রি করে আমাদের 4 জনের সংসার দিব্যি চালাতে পারবে গো। লালি, তাই কি আর হয় বল? বাজারে তো অনেক দুধওয়ালা আছে, ওরা তো আগে থেকে বিক্রি করে। এখন আমি বাজারে দুধ নিয়ে গেলে কি আর ওরা আমার থেকে দুধ কিনতে চাইবে বল? মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। দুধ কিনবে না তাতে কি হয়েছে? মা, তুমি তো মিষ্টি বানাতে পারো। তুমি লালির দুধ দিয়ে ছানার মিষ্টি বানাবে, আর তখন তো সবাই তোমার থেকে মিষ্টি কিনবে। মা, টুনটুন, তুই তো একটা ভালো কথা বলেছিস রে মা। তাহলে আজ থেকে আমি লালির দুধ দিয়ে মিষ্টি তৈরি করব, আর সেসব মিষ্টি বাজারে বিক্রি করব। আমি আজ থেকে মিষ্টিওয়ালি হয়েই তোদের খাবারের যোগান দিব রে মা। এরপর টুনি লালির দুধ দহন করে আর সেসব দুধ দিয়ে অনেক সুস্বাদু মিষ্টি তৈরি করে, আর সেগুলো বাজারে বিক্রি করতে শুরু করে। মিষ্টি নিয়ে যাও, মিষ্টি, টাটকা গাভীর দুধের মিষ্টি নিয়ে যাও, নিয়ে যাও, একেবারে সস্তা দাম গো, খেতে একেবারে রসালো। নিয়ে যাও, নিয়ে যাও, মিষ্টি নিয়ে যাও। টুনির মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর ছিল, আর মিষ্টি থেকে সুন্দর গন্ধ বের হচ্ছিল। এমন গন্ধে আকর্ষিত হয়ে বাজারের পাখিরা
টুনির কাছে মিষ্টি কিনতে ভিড় জমায়। আরে ও মিষ্টিওয়ালি, তুমি বুঝি বাজারে নতুন এসেছো? তোমার মিষ্টিগুলো মনে হয় খেতে সুস্বাদু, তাই না গো? মিষ্টি থেকে যা সুগন্ধ আসছে, আমার তো জিভেতে জল চলে এলো। দাও দাও, আমাকে 1 কেজি মিষ্টি দাও তো। আর এই নাও টাকা। এভাবেই সবাই আস্তে আস্তে টুনির সব মিষ্টি কিনে নেয়। বাহ, মিষ্টি বিক্রি করে তো প্রথম দিনেই অনেক টাকা পেলাম। সত্যি, টোনা চলে যাওয়ার পর এই লালির জন্যই আমি সুখের দিন দেখতে পাচ্ছি। লালি না থাকলে যে কি হতো। লালি আর তার বাছুরের অনেক যত্ন নিতে হবে। যাই, আজ লালি আর টুনটুনের জন্য বেশি করে খাবার কিনে নিয়ে যাই। এরপর টুনি খুশি মনে খাবার কিনে বাড়ি যায়। এদিকে টুনি যেখানে মিষ্টি বিক্রি করছিল তার পাশে একটা কালুকাক নামের পাখির মিষ্টির দোকান ছিল। আজকে তার মিষ্টি কেউ কেনেনি, এজন্য কালুকাক তার দোকানে বসে রাগে ফুঁসতে থাকে। এটা কি হলো? এই নতুন মিষ্টিওয়ালি এসে আমার নাকের ডগায় বসে মিষ্টি বিক্রি করে সব টাকা হাতিয়ে নিল। এখন কি আমি বসে বসে মাছি তাড়াবো? না না, এই মিষ্টিওয়ালিকে যে করেই হোক বাজার থেকে তাড়াতেই হবে, না হলে আমার ব্যবসায় লাল বাতি ধরে যাবে। প্রথম দিনেই যে অবস্থা হলো আমার। কালুকাক মনে মনে টুনির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে যে কি করে টুনিকে তাড়ানো যাবে। এরপর পরের দিন সকালবেলা টুনি বাজারে মিষ্টি নিয়ে আসে আর মিষ্টি বিক্রি করতে থাকে। না, এবার বুঝি জল খেতেই হয়। গলাটা একদম শুকিয়ে গেছে, যা ঠাটা পড়া রোদ পড়েছে। আরে ওই তো দূরে একটা কলপার দেখতে পাচ্ছি। যাই বাবা, তাড়াতাড়ি একটু কলপার থেকে জল খেয়ে আসি। এখন অবশ্য ভিড় নেই। টুনি জল খেতে চলে যায় আর এটা কালুকাক দেখে ফেলে। আরে এই তো সুযোগ, ওই মিষ্টিওয়ালি পানি খেতে গেছে। এই সময়ে কাজটা সেরে ফেলতে হবে। মিষ্টিওয়ালি, আজ এমন বুদ্ধি এঁটেছি না, আজকের পর থেকে তুই আর বাজারে আসতেই পারবি না। বাজারের সবাই তোকে ঘাট ধরে বের করে দিবে। হা 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 হা। এসব ভেবে কালু তাড়াতাড়ি লুকিয়ে রাখা তার পোষা বিড়াল নিয়ে টুনির দোকানের সামনে আসে আর বলতে থাকে, এই বিল্লি, যা, তোকে যা বলেছি তাড়াতাড়ি করে ফেল। ওই মিষ্টিওয়ালির মিষ্টিগুলো নষ্ট করে দে। আর একবার যদি বিড়ালকে মিষ্টিতে মুখ লাগাতে বাজারের কেউ দেখে ফেলে, তাহলেই তো কেলেঙ্কারি হয়ে যাবে। যা বিল্লি, যা। বিড়ালকে ছেড়ে দিয়ে কালু আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে বিড়াল না বুঝে টুনির মিষ্টির বদলে কালুর দোকানের মিষ্টির উপর ঝাঁপিয়ে পড়ে আর মিষ্টিগুলো খেতে থাকে। হায় হায়, এই বিল্লি, তুই এটা কি করলি? এটা তো আমার দোকান। তোকে বলেছি ওই মিষ্টিওয়ালির মিষ্টি নষ্ট করতে, আর তুই কিনা আমারই সর্বনাশ করলি। এমন সময় ওখানে বাজারে সবাই চলে আসে আর তাদের মাঝে থেকে সুখী বলে ওঠে, একই কাণ্ড কালু দাদা, তোমার মিষ্টিতে বিড়াল মুখ দিয়েছে। তুমি এতটা অসতর্ক? তার মানে তুমি এতদিন এমন বিড়ালের মুখ দেয়া মিষ্টি আমাদের খাইয়েছো? ছি 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 ছি। এই সবাই শোনো, আজকের পর থেকে কালু দাদার থেকে কেউ মিষ্টি কিনবে না। এমন মিষ্টি খেলে আমাদের অসুখ হবে গো। সবাই কালু কাকের দোকান বাজার থেকে তুলে দেয়। এরপর থেকে সবাই মিষ্টিওয়ালি টুনির কাছ থেকে মিষ্টি কিনতো আর টুনি মিষ্টি বিক্রি করে তার পরিবারকে নিয়ে ভালো দিন কাটাচ্ছিল। একে বলে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকে পড়তে হয়। তাই আমাদের অন্যদের ক্ষতি করার চেয়ে সবসময় মঙ্গল চাওয়া উচিত।